হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় মোহাম্মদ আনুপ এবং ওয়েলকাম টু আনুপ স্টোরি। তো আজ থেকে ঠিক 1 মাস আগে আমি ফেসবুক দেখছিলাম। তো ফেসবুক দেখার মাঝে হঠাৎ একটা পোস্ট আমার সামনে পড়ে, যেখানে এক ভাই দাবি করছিল তার ভাই, যার নাম কিনা শিফাত, সে তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো আমি ভাবলাম কেননা এই ঘটনাটা কভার করা যায়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। বলছিলাম শিফাতের কথা। শিফাতরা ছিল মোট 3 ভাই বোন। শিফাত ছিল সবার আদরের ছোট ভাই। সময়টা ছিল 2 সেপ্টেম্বর। শিফাত প্রথমবারের মতো তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। গ্রুপে শিফাতকে নিয়ে 10 জন ছেলে এবং 3 জন মেয়ে ছিল। সবাই ঠিক করে মিরসরাইয়ে এসে কুখ্যাত খেয়াছড়া ঝর্ণা দেখবে, কিন্তু কোনো গাইড ছাড়া। তো যেমন ভাবা তেমন কাজ। তারা মিরসরাইয়ে এসে মায়ের নামে একটি হোটেলে অবস্থান করে। হোটেলে পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় সবাই সকালে নাস্তা খেয়ে দুপুরের খাবারের অর্ডার দিয়ে তারা ঝর্ণা দেখতে বের হয়ে যায়। ঝর্ণায় 11টায় পৌঁছানোর পর শিফাত কোনো এক জিনিসের জন্য আবারও হোটেলে ফিরে আসে। তবে কেসে এখনো জানা যায়নি যে কিসের জন্য সে ফিরে এসেছিল। এদিকে গ্রামবাসীর তথ্য অনুযায়ী শিফাতের পেছন তার আরো 2 জন বন্ধু এসেছিল। তবে তারা যে পরবর্তীতে ঝর্ণায় ফিরে গেছিল তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এ ব্যাপারে তার অন্যান্য বন্ধুগুলো পুরোপুরি অজ্ঞ। এরপর তারা যেখানে অবস্থান করছে তার আরো উপরে যাওয়ার জন্য ট্রেকিং শুরু করে এবং 12টা 30 মিনিটে তারা 12তম ঝর্ণায় পৌঁছায়, যা ছিল কিনা সবচেয়ে নির্জন ঝর্ণা। এই নির্জন জায়গাটা কিছুটা ছোট পুকুরের মতন। তাছাড়া এখান থেকে বের হওয়ার মাত্র একটি পথ ছিল এবং চারদিকে শুধু পাহাড়ের খাড়া দেয়াল এবং পুকুরের পানি এতই কম ছিল যে সেখানে কারো পক্ষে ডুবে যাওয়া প্রায় অসম্ভব। এইসব তথ্য সেখানকার স্থানীয়রা দিয়েছিল। ঘটনার দিন সে জায়গায় তারা সবাই 1 ঘন্টা করে অবস্থান করে এবং পরবর্তীতে তারা 750 ml ক্যারো 12 জন মিলে পান করে। তবে তাদের মধ্যে একজন সেটা পান করেনি। তার নাম হচ্ছে সিক্ত। বলে রাখা ভালো, সে ক্যারো হচ্ছে একটা মদ। এদিকে শিফাত ও তার 2 বন্ধু উপরে বসে ধূমপান করছিল। জায়গাটা এমন ছিল যে সেখান থেকে যদি কেউ পুকুরে পড়েও যায় তার হাঁটু পর্যন্ত ডুববে, মানে কারো ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবুও শিফাত পানি থেকে দূরে ছিল এবং সবসময় চেষ্টা করতো যাতে সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলা যায়, কারণ সে জানতো সে প্রথমবার তার কোনো বন্ধু বান্ধবের সাথে এভাবে ট্যুরে এসেছে। যদি এখন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সে আর পরবর্তীতে কখনো কোনো ট্যুরে বা ঘুরতে যেতে পারবে না। এই ব্যাপারটা আসলে তার বড় ভাই থেকে আমরা জানতে পারি। যাই হোক, বন্ধুরা সবাই মিলে মুহূর্তটা উদযাপন করতে থাকে। এরই প্রেক্ষিতে 5 জন বন্ধু পানিতে ঝাঁপ মারে এবং সাঁতার কাটতে থাকে। অন্য 3 জন বন্ধু তারা পাথর থেকে ঝাঁপ মারে এবং আনন্দে মেতে ওঠে। বাকি 3 জন মেয়ে তারা হাঁটু সমান পানিতে নেমে আনন্দ করতে থাকে। এদিকে পাথর থেকে ঝাঁপ দেওয়ার সময় তার বন্ধুরা যখন শিফাতকে ডাক দেয়, শিফাত তাদের সাফ জানিয়ে দেয় সে পানিতে নামবে না এবং অনেক জোরাজুরি করার পরও শিফাতকে পানিতে নামানো যায়নি। এটা ভিকটিমের পরিবারের কাছে, গ্রামবাসীর কাছে ও পুলিশের কাছে কনফার্ম করেছিল শিফাতের শাওন নামের একটি বন্ধু। পরে শিফাতের বন্ধুরা বেলা 2টা নাগাদ শিফাতকে আর দেখতে পাচ্ছিল না। সবার এক অদ্ভুত দাবি, শিফাত নাকি উধাও হয়ে গেছিল। পরবর্তীতে তারা সবাই মিলে শিফাতকে খোঁজা শুরু করে, যদিও পরবর্তীতে জানা যায় যে এই কথাটা সম্পূর্ণ ভুল। শিফাত উধাও হওয়ার পরও তার কোনো বন্ধু তাকে খুঁজতে যায়নি। শিফাতকে না খুঁজে শিফাতের মিসিং এর 3 থেকে 4 ঘন্টা পর তারা যখন ঢাকা ব্যাক করার চেষ্টা করে তখন গ্রামবাসীদের সন্দেহ হয় এবং তারা সন্দেহ হওয়াতে শিফাতের কথা জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার গ্রুপে একটি মেয়ে বলে, মারা খাক শিফাত, জানি না ও কই। মানে চিন্তা করতে পারতেছেন তার বন্ধুরা কতটা কেয়ারলেস। এদিকে বাকি কয়জন বন্ধু বলে শিফাত নাকি হঠাৎই অসুস্থ হয়ে যায় এবং হোটেলে ব্যাক করে। একটু ব্রেন থাকলে বোঝা যায় পাহাড় থেকে ফিরে আসার পথ বড্ড বিপজ্জনক। তো এখান থেকে একা ফিরে আসার সিদ্ধান্ত শিফাত কখনোই নেবে না এবং সে যদি ফিরে আসতো কাউকে না কাউকে তো জানাতোই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিফাতের বড় ভাইয়ের মতে শিফাত কোনো কিছু একা করতে ভয় পায় এবং কি সে একা থাকতেও চায় না। স্বাভাবিকভাবে কারো মৃত্যুর খবর শুনলে সে ঘাবড়ে যেত। যাই হোক, গ্রামবাসীদের সন্দেহ হলে গ্রামবাসী তাদের বন্ধুকে বলে ঢাকা ব্যাক না করতে, কিন্তু গ্রামবাসীদের কথা না শুনেই তাদের 12 জনের ভিতরে 5 জন ঢাকা ব্যাক করে এবং পরিস্থিতি যখন অস্বাভাবিক মনে হয় তখন গ্রামবাসী বাকি 7 জনকে আটকে রাখে। পরে গ্রুপের আসিফ নামের এক বন্ধু বলে সে নাকি রাত 9টায় 999 কল করেছিল এবং পুলিশকে এই ব্যাপারে জানিয়েছিল। যদিও মিরসরাইয়ের পুলিশ ভিকটিমের ভাইয়ের কাছে বলেছিল যে এটা সম্পূর্ণ মিথ্যা, তারা কোনো কলই করেনি। এদিকে রাত 9টায় শিফাতের পরিবার বুঝতে পারে শিফাতের সাথে তাদের 6 ঘন্টা ধরে কোনো যোগাযোগ নেই। এরপর শিফাতের বড় ভাই ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কাছ থেকে অনেক কষ্ট করে শিফাতের বন্ধুদের নাম্বার কালেক্ট করে এবং কালেক্ট করে জানতে পারে যে শিফাত 2টা থেকে নিখোঁজ। শিফাতের ভাই দেরি
না করে খুব দ্রুতই মিরসরাইয়ের দিকে রওনা দেয় এবং ভোর 4টায় সে মিরসরাইয়ে পৌঁছায়। মিরসরাইয়ে গিয়ে সে দেখতে পারে সিফাতের বন্ধুরা নির্বিকার ভাবে ঘুমাচ্ছে, মনে হচ্ছে যে কিছুই হয়নি। 2 ঘন্টা অপেক্ষা করে এবং অপেক্ষার এক পর্যায়ে তলমান নামে একটি ছেলে যখন ওঠে তখন সে সবাইকে জেগিয়ে তোলে। সিফাতের বড় ভাই যখন সিফাতের বন্ধুদের জিজ্ঞেস করে সিফাত কোথায়, কি হয়েছিল এবং কিভাবে সিফাত নিখোঁজ হলো, তখন তার বন্ধুরা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল সিফাত হারিয়ে গেছে, সে পানিতে নামেনি। কথার হাবভাবে বোঝা যাচ্ছিল তারা বড্ড বিরক্ত হচ্ছিল। তো এক পর্যায়ে সিফাতের ভাই সহ্য করতে না পেরে তাদের পা জড়িয়ে ধরে এবং তাদেরকে আওয়াজ জিজ্ঞেস করে, কিন্তু তারা তাদের কথায় অনড় ছিল। কোনো উপায়ন্তর না পেয়ে সিফাতের ভাই এবং সিফাতের পরিচিতরা এবং গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেয় তারা পাহাড়ে উঠবে এবং তারা সকাল 6টার দিকে পাহাড়ে উঠে। যদিও তাদের সাথে ফায়ার সার্ভিস ছিল কিন্তু কোনো ডুবুরি ছিল না। পরে যখন ফায়ার সার্ভিসের কাছে জানতে চাওয়া হয় যে ডুবুরি নেই কেন, তারা বলে যে এটা আসলে খুব রং প্রসেস, তো তাদের কাছে আসলে ডুবুরির কোনো টিম নেই। 4 ঘন্টা খোঁজাখুঁজির পর যখন সিফাতকে কেউ পায় না তখন তারা আবার ব্যাক করার সিদ্ধান্ত নেয়। তারা ব্যাক করে দেখেছে ঘটনাস্থলে সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন ইস্তিয়াক তাদের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছিল। পরবর্তীতে ক্যাপ্টেন ইস্তিয়াক সিফাতের ভাইকে বলে যে সিফাতের বন্ধুদের কথাবার্তা সন্দেহজনক এবং সিফাতের ভাইকে পরামর্শ দেয় থানায় যোগাযোগ করার জন্য। পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যেতে থাকে। ঢাকায় ফিরে যাওয়া সিফাতের 5 জন বন্ধুদের মধ্যে 4 জনকেই থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে ঢাকায় ফিরে যাওয়া 3 জন মেয়ের মধ্যে 2 জন মেয়েও থানায় আসে, তবে তাদের ভিতরে একজন মেয়ে শ্রাবন্তী সে মোবাইল অফ করে রাখে। পরবর্তীতে পুলিশ সেই মেয়ের সাথে যোগাযোগ করে এবং তাকে থানায় আসতে বলে এবং সে মেয়ে নির্ধারিত সময়ের খুব পরে থানায় আসে। সিফাতের ভাইয়ের মতে প্রত্যেকটা মেয়ের আচরণ ছিল খুবই অদ্ভুত। তারা সাজুগুজু করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য এসেছিল। ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের এক একজনের স্টেটমেন্ট এক এক রকম ছিল। পরবর্তীতে পুলিশ তাদের মোবাইল ফোন জব্দ না করে তাদের কাছে ফিরিয়ে দেয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে পুলিশ যখন তাদেরকে এক একভাবে এক এক রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন তাদের এক একজনের স্টেটমেন্ট ছিল এক এক রকম এবং পরবর্তীতে পুলিশ যখন তাদেরকে একই রুমে রাখে এবং কাকতালীয়ভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে যখন আবার জিজ্ঞেস করে তখন তাদের স্টেটমেন্ট কিভাবে যেন এক হয়ে যায়। এদিকে পুলিশও তাদেরকে জানিয়ে দেয় তারা যদি কোনো কিছু লুকায় তাহলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে ভিকটিমের। এবং পরবর্তীতে যখন তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় পুলিশ সিফাতের ভাইকে বলে খাবারের ব্যবস্থা করতে এবং তারা তাদের খাবারের ব্যবস্থা করে। খাবার খাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তখন ভিকটিমের পরিবার থেকে বলা হয় বন্ধুকে হারিয়ে যাওয়ার একটা মামলা করে যেতে, তখন তারা অস্বীকৃতি জানায় এবং একটি জিটি করে চলে যায়। পরের দিন ভোরবেলা ডুবুরি সহ সিফাতকে খুঁজতে যাওয়ার পরিকল্পনা করা হয়। ফায়ার ব্রিগেডের সদস্যরা সিফাতকে খুঁজতে থাকে। তখন সেই জায়গায় সিফাতের বন্ধুরাও ছিল, তবে তারা কোনো ভ্যালিড তথ্য দিয়ে সাহায্য করতে পারেনি, বরং উল্টাপাল্টা তথ্য দিয়ে বিষয়টাকে আরো জটিল করে তুলছিল। তবে ওখানকার স্থানীয়রা সিফাতকে খুঁজে পেতে অনেক সাহায্য করছিল। সিফাতের বন্ধুদের এক এক সময় এক এক বক্তব্যের কারণে সিফাত লাস্ট যে জায়গায় দেখা গিয়েছিল সে জায়গায় ভালো মতন খোঁজা হয়নি। সেই স্পটে সিফাতের কাজিন গিয়ে দেখে সিফাতের মরদেহ ভাসছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা হচ্ছে সেই পুকুর যার কথা ঘটনার শুরুতে বলা হয়েছিল। অবশেষে 3 দিন খোঁজার পর 6 সেপ্টেম্বর 11টা 15 দিকে খুঁজে পাওয়া যায় সিফাতের মরদেহ। সিফাতের কাজিনের মতে সিফাতের বোনরা যদি তাদেরকে আগে স্পটের কথা বলতো তাহলে হয়তো বা সিফাতকে কোনোভাবে জীবিত উদ্ধার করা যেত, অন্তত তার লাশটা পৌঁছতো না। এখানে জানা যায় সিফাতকে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সিফাতের লাশ পাওয়ার পরে থানায় হঠাৎ করে সিফাতের বন্ধুদের পরিবারের আনাগোনা বেড়ে যায় এবং তারা ফোন কল দিয়ে উপরের মহলে প্রভাব খাটানোর চেষ্টা করে। সিফাতের লাশ ময়না তদন্তের জন্য পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরের দিন শুক্রবার থাকায় হয়তো কোনো ডাক্তার ছিল না। সিফাতের ভাই খুব কষ্ট করে একজন ডাক্তার ম্যানেজ করে। সে 8 থেকে 10 মিনিট দেখে বলে এই রিপোর্ট দিতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। প্রথমে সিফাতের হারিয়ে যাওয়া, তার প্রাপ্তবয়স্ক বন্ধুরা তাকে না খুঁজে ঢাকায় ফিরে যাওয়ার চেষ্টা করা এবং পরবর্তীতে তাদের বক্তব্য একই জনের একই রকম থাকা, এই যেন এক ভিন্ন সুর। আসলে কি সে মারা গেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? অন্যদিকে গ্রামবাসী বলে খুইয়াছড়া ঝর্ণা থেকে এর আগেও মানুষ মারা গেল, সিফাতের মতো এভাবে কেউ মারা যায়নি। তবে কি বন্ধুদের হাতেই মারা গেল সিফাত? এর উত্তর জানা নেই। আর কেসের যে দুরবস্থা দেখে মনে হচ্ছে না যা কখনো জানা যাবে। হয়তো পেরিয়ে যাবে মাস, পেরিয়ে যাবে বছর।